সকলকে শুভ সন্ধ্যা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা শুরু করছি একটি নতুন ক্লাস আদি মধ্যযুগ থেকে আরবদের সিন্ধু বিজয়। শুরুতেই আমাদের যেটা জানতে হবে যে আরবদের সিন্ধু বিজয় সম্পর্কে আমাদের ঐতিহাসিক তথ্য কি কি, অর্থাৎ কোথা থেকে আমরা আরবদের সিন্ধু বিজয় সম্পর্কে জানতে পারি। এ বিষয়ে সবার প্রথমেই উল্লেখ করতে হবে আল বিলাদুরির লেখা ফুতুহ-উল বুলদিন নামে একটা গ্রন্থের কথা, যেখানে তিনি আরবদের সিন্ধু বিজয়ের একটা ধারাবাহিক বিবরণ লিপিবদ্ধ করেছেন। তবে সাল তারিখের কিছু বিভ্রান্তি এই গ্রন্থে কিন্তু আছে। এই সাল তারিখের বিভ্রান্তি নিরসনের জন্য যে দুটো গ্রন্থের উপর মূলত নির্ভর করতে হয় সেগুলি হচ্ছে, একটা হচ্ছে আল তারিখ, দ্বিতীয়টি হচ্ছে খুলাসাত উদ আকবর। এছাড়াও মীর মোহাম্মদ মাসুদের রচিত তারিখ ই সিন্ধ, ঠিক আছে, আলী হামিদ আবু বকর রচিত চাচনামা নামক গ্রন্থ এবং আলী শের খানি রচিত তুফাতুল কিরান নামক গ্রন্থ থেকেও আরবদের সিন্ধু বিজয় সম্পর্কে জানা যায়। আরবদের সিন্ধু বিজয় সম্পর্কে আমাদের প্রথমেই যেটা জেনে রাখা উচিত, আরবরা সিন্ধু দেশ আক্রমণের বহু আগে থেকেই, এমনকি আরব দেশে ইসলাম প্রবর্তিত হওয়ার বহু আগে থেকেই ভারতবর্ষে আরবীয় বণিকরা ব্যবসা বাণিজ্য করতে আসতেন। সিরাজ, হরমুজ প্রভৃতি বন্দর থেকে যে আরবীয় বণিকরা ভারতবর্ষে আসতেন, ভারতবর্ষে কিন্তু তাদের বেশ কদর ছিল, অন্তত অর্থনৈতিক কারণে এই কদর তারা পেত। ইসলাম প্রবর্তিত হলে আরবীয়রা চিন্তা ভাবনাগত দিক থেকে পরিবর্তিত হয়ে যায়। তখন তাদের চিন্তা ভাবনা একটা গুরুত্বপূর্ণ জিনিস যে যত বেশি সম্ভব ভৌমিক অধিকার এবং সেই ভূমিতে ইসলামের প্রসার তাদের একটা মুখ্য উদ্দেশ্যে পরিণত হয়। ইতিমধ্যে তারা ভারতবর্ষের ঐশ্বর্য সম্পদ সম্পর্কে পরিচিত ছিল। স্বাভাবিকভাবেই ভৌমিক প্রসার, ইসলাম প্রসার এবং ভারতীয় অর্থ সম্পদ দখল, সেই সঙ্গে ভারতের পৌত্তলিকতার ধ্বংস সাধন ইত্যাদি কারণেরকে সামনে রেখে, ইত্যাদি লক্ষ্যকে সামনে রেখে তারা ক্রমাগত ভারতে আক্রমণ হানতে থাকে। এ বিষয়ে মনে রাখতে হবে, খলিফা ওমরের সময়কালে 636 খ্রিস্টাব্দে প্রথম আরবীয়রা সমুদ্র পথে বোম্বের থানে অঞ্চলে আক্রমণ এনেছিল, কিন্তু এই আক্রমণ সফল হয়নি এবং সমুদ্র পথে আক্রমণের বিপদ বুঝে তারা সমুদ্র পথে আক্রমণকে স্থগিত রেখেছিল। তবে স্থল পথে তারা বারবার আক্রমণ করার চেষ্টা করেছে, তবে তেমন কোনো সাফল্য তারা পায়নি। আব্দুল্লাহ বিন ওমরের নেতৃত্বে 644 খ্রিস্টাব্দে তারা সামান্য সাফল্য পেয়েছিল এবং মাকরান পর্যন্ত অগ্রসর হয়ে মাকরান দখল করেছিল। কিন্তু ভারতবর্ষ আক্রমণে তারা পিছপা হয়নি, বারবার চেষ্টা করেছে, বারবার তারা বিফল হয়েছে। কিন্তু 650 খ্রিস্টাব্দের মধ্যেই দেখা যাবে সিরিয়া, মিশর, পারস্য ইত্যাদি অঞ্চল দখল করে তারা অক্ষু নদী এবং হিন্দুকুশ পর্বতের মধ্যবর্তী অঞ্চলও আরবরা দখল করে নিয়েছিল। এর কিছু পরে 661 খ্রিস্টাব্দে খলিফা আলীর সময়কালে আরবে একটা গৃহযুদ্ধ শুরু হয়। খলিফা আলীকে হত্যা করে সিরিয়ার শাসনকর্তা মুয়াবিয়া খলিফা পদ দখল করেন। এই যে উমাইদ বংশীয় খলিফাদের সময়কালে আরবীয়দের প্রসারের গতি আরো বৃদ্ধি পায়, অর্থাৎ তারা আরো বেশি সাম্রাজ্যবাদী ছিল। এই উমাইদ বংশের সময়কালেই আরবরা সিন্ধু দেশ আক্রমণ এবং জয় করেছিল। অর্থাৎ 761 খ্রিস্টাব্দের পর থেকেই ক্রমাগত ভারতবর্ষে তারা আক্রমণের চেষ্টা করে উত্তর পশ্চিম দিক থেকে। এখানে লক্ষণীয় যে ইরাকে খলিফা ওয়ালিদ বিন মালিকের সময় হজ্জাজ গভর্নর পদে নিয়োগ হলে ভারতবর্ষের প্রতি আক্রমণের তীব্রতা আরো বৃদ্ধি পায়। হজ্জাজ ছিলেন ঘোরতর সাম্রাজ্যবাদী। তিনি
711 খ্রিস্টাব্দে ওবেদুল্লাহ এবং দুবাইল নামে দুজন সেনাপতির নেতৃত্বে সিন্ধু দেশে আক্রমণ হেনেছিলেন, কিন্তু সেই আক্রমণ ব্যর্থ হয়। দুজন সেনাপতি যুদ্ধক্ষেত্রে প্রাণ দেন। এরপর 712 খ্রিস্টাব্দে পূর্ণ প্রস্তুতি নিয়ে সপ্তদশ বর্ষীয় একজন যুবক সেনাপতি মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে হজ্জাজ যে অভিযান পাঠিয়েছিলেন, সেই অভিযানে মোহাম্মদ বিন কাসিম সফল হন এবং সিন্ধু দেশে আরব শাসন প্রবর্তিত হয়। এখন প্রশ্ন হচ্ছে, সিন্ধু দেশে আরব আক্রমণের প্রত্যক্ষ কারণ কি ছিল? একটি ব্যাখ্যা হচ্ছে, একটি বর্ণনা হচ্ছে যে সিংহলে বেশ কিছু আরব বণিকের মৃত্যু হলে তাদের স্ত্রী, কন্যা, পুত্রদের জাহাজে করে সিংহল রাজ পাঠিয়েছিলেন ইরাকের শাসনকর্তা হজ্জাজের কাছে। সেই জাহাজটি সিন্ধুর উপকূলে এসে লুণ্ঠিত হলে হজ্জাজ ক্ষিপ্ত হয়ে সিন্ধু দেশ আক্রমণ করেন। দ্বিতীয় ব্যাখ্যায় বলা হচ্ছে, সিংহলের শাসনকর্তা ইসলাম ধর্ম গ্রহণ করে প্রচুর পরিমাণ উপঢৌকন বোঝাই করে একটি জাহাজ ইরাকে প্রেরণ করছিলেন। সেই জাহাজটি সিন্ধুর বন্দরে লুণ্ঠিত হলে হজ্জাজ ক্ষিপ্ত হন এবং সিন্ধু দেশে অভিযান পাঠান। তৃতীয় ব্যাখ্যায় বলা হয়, খলিফা বেশ কিছু ভারতীয় পণ্য এবং দাস দাসী ক্রয় করার জন্য বেশ কিছু বণিককে পাঠিয়েছিলেন। সেই বণিকরা যখন ফিরছিল, সিন্ধুর দেবল বন্দরে তাদের জাহাজ লুণ্ঠিত হলে হজ্জাজ ক্ষিপ্ত হয়ে সিন্ধুর রাজা দাহিরের কাছে ক্ষতিপূরণ দাবি করেন। দাহির ক্ষতিপূরণ দিতে অস্বীকৃত হলে হজ্জাজ সিন্ধু দেশে আক্রমণ পাঠান। সিন্ধু দেশে 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসেম প্রথম যে আক্রমণ করেন, সেই আক্রমণ হয়েছিল দেবল বন্দরের উপর। কিন্তু রাজা দাহির দেবল বন্দরের সুরক্ষার কোনো ব্যবস্থা না করে আরামে ব্রাহ্মণাবাদে অবস্থান করছিলেন। আরব বাহিনী খুব সহজেই দেবল অধিকার করেছিল। দেবল অধিকার করে তারা নিরুনের দিকে অগ্রসর হলে নিরুনের প্রজারা খুব সহজেই কোনো রকম প্রতিরোধ না করে আত্মসমর্পণ করেছিল। নিরুন মোহাম্মদ বিন কাসেমের দখলে চলে গিয়েছিল। নিরুনের পর সিন্ধু নদী অতিক্রম করে আরব সেনাদল ব্রাহ্মণাবাদে প্রবেশ করলে দাহির প্রথম আরব সেনাদলের মুখোমুখি হন। দাহির আরব সেনাদলের মুখোমুখি হলে তুমুল যুদ্ধ হয়, কিন্তু আরব সেনাদলের কাছে দাহিরের বাহিনী অর্থাৎ সিন্ধু বাহিনী পরাজিত হয় এবং সেনাদল ছত্রভঙ্গ হয়ে যায়। দাহির যুদ্ধক্ষেত্রেই মৃত্যুবরণ করেন। দাহিরের পুত্র জয়সিংহ শেষ চেষ্টা করেছিলেন আরব বাহিনীকে বাধা দেওয়ার, কিন্তু অবস্থা বেগতিক বুঝে তিনি ব্রাহ্মণাবাদ থেকে পালিয়ে গিয়েছেন। স্বাভাবিকভাবেই আরব সেনাদল রাজধানী আলোর দখল করে এবং মুলতান দখল করে নেয়। মুলতান দখল করার পর কনৌজ দখলের পরিকল্পনা যখন মোহাম্মদ বিন কাসেম করছেন, তখনই খলিফা ওয়ালিদ মালিক তাকে ডেকে পাঠান এবং তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে, দীর্ঘ প্রতীক্ষার পর, দীর্ঘ চেষ্টার পর সফল সেনাপতির মৃত্যুদণ্ড কেন হয়েছিল? এক্ষেত্রে দুটো ব্যাখ্যা প্রচলিত হয়েছে। প্রথম ব্যাখ্যাটি বেশ রোমাঞ্চকর। সেটা কি, যে দাহিরের মৃত্যুর পর রানীবাই বাধা দিয়েছিলেন, তিনি হেরে গিয়ে জহর ব্রত পালন করে মৃত্যুবরণ করেছিলেন। দাহিরের দুই কন্যা সূর্য দেবী এবং পরিমল দেবী বিন কাসেমের কাছে বন্দী হয়েছিলেন। বিন কাসেম এই দুজন রাজকন্যাকে খলিফা ওয়ালিদ মালিকের কাছে প্রেরণ করেছিলেন, কিন্তু এই রাজকন্যাদ্বয় খুব চাতুরীর সাহায্যে পিতার হত্যাকারীকে সাজা দেওয়ার জন্য খলিফার কাছে বলেছিলেন যে বিন কাসেম তাদেরকে খলিফার কাছে প্রেরণ করেছে তাদের সম্মান হানি ঘটানোর পর। এতে ক্ষিপ্ত হয়ে খলিফা বিন কাসেমকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। 715 খ্রিস্টাব্দে তাকে হত্যা করা হয়। কিন্তু বেশিরভাগ ঐতিহাসিক এই ব্যাখ্যাকে অতিরঞ্জিত বলে মনে করেছেন, ঠিক নয় বলে নস্যাৎ করেছেন। তাদের দাবি
যে মোহাম্মদ বিন কাসেমের প্রাণদণ্ড, মৃত্যুদণ্ড হয়েছিল আরবের রাজনৈতিক গোলযোগের কারণে। কারণ দেখা যাবে যে খলিফা ওয়ালিদ মালিকের মৃত্যুর পর সিংহাসনে বসেন, অর্থাৎ খলিফা পদে বসেন তার ভাই সুলেমান। এই সুলেমানের সঙ্গে ইরাকের শাসনকর্তা হজ্জাজের সম্পর্ক ভালো ছিল না। স্বাভাবিকভাবেই তার অনুগত মোহাম্মদ বিন কাসেমকে সুলেমান মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছিলেন বলে ঐতিহাসিকরা বলে থাকে। সিন্ধু দেশ দখলে আরব বাহিনী যে সফল হয়েছিল, এই সাফল্যের পেছনে নিশ্চয়ই কিছু কারণ ছিল। আরবদের সিন্ধু বিজয়ের সাফল্যের কারণ হিসেবে প্রথমেই যেটা উল্লেখ করতে হবে যে মোহাম্মদ বিন কাসেমের সুযোগ্য নেতৃত্ব এবং মুসলিম বাহিনীর উন্নত রণকৌশলের সামনে সেই পশ্চাৎপদ রণকৌশল দাহিরের মতো অযোগ্য শাসকের শাসনাধীন সেনাদলের পক্ষে পেরে ওঠা সম্ভব ছিল না। দ্বিতীয়ত, মুসলিম বাহিনীর ইসলামিক সেনাদলের রণ উন্মাদনা ছিল খুব বেশি। কারণ ইসলামিক বিধিবিধান অনুসারে যুদ্ধে লুণ্ঠিত সম্পদের 1/5 দাবিদার হচ্ছে খলিফা, বাকি অংশ সেনাদলের মধ্যে বন্টিত হতো। ফলে লুণ্ঠনের একটা প্রবৃত্তি মুসলিম সেনাদলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। উপরন্তু ইসলাম প্রসারের একটা চেষ্টা তাদের মধ্যে একটা এই যুদ্ধবিদ্যায় তাদেরকে মরিয়া করে তুলেছিল। তৃতীয় কারণ হিসেবে অবশ্যই বলা যেতে পারে সেই সময় হিন্দুদের মধ্যে যে সামাজিক অধঃপতন ঘটেছিল, জাত ব্যবস্থার কারণে ব্রাহ্মণ রাজা নিচু যে উপজাতীয় প্রজাদের প্রতি যে কি বলবো আচরণ, তাতে প্রজারা কিন্তু রাজার পক্ষ না নিয়ে বরং শত্রুপক্ষ অর্থাৎ ইসলামিক সেনাদলের সহায়ক হয়ে দাঁড়িয়েছিল। এবং এই হিন্দুদের যে সামাজিক অধঃপতন, নৈতিক অধঃপতন সে সময় দেখা গিয়েছিল, এর পরিচয় কিন্তু পৃথ্বীরাজ রস গ্রন্থেও পাওয়া যায়। এরপর অবশ্যই বলা যেতে পারে যে সিন্ধু দেশ ছিল রুক্ষ ভূমি, সেখানে উৎপাদন কৃষি খুব একটা উন্নত ছিল না। ফলে অধিক পরিমাণে সেনাদল পোষণ করা সিন্ধুর রাজার পক্ষে সম্ভব ছিল না। অর্থাৎ সিন্ধু দেশের সেনাদল ছিল স্বল্প। এই স্বল্প সেনাদল নিয়ে বিরাট যে আরবীয় সেনাদলের বিরুদ্ধে পরাজিত হবে, এটাই ছিল কি বলবো সিন্ধু সেনাবাহিনীর অবশ্যম্ভাবী নিয়তি। এছাড়াও সিন্ধু দেশ ভারত থেকে রাজস্থানের মরুভূমি দ্বারা বিচ্ছিন্ন ছিল। মূল ভারতের সঙ্গে সিন্ধু দেশের তেমন কোনো যোগ ছিল না। ফলে প্রতিবেশীদের সাহায্য নিয়ে আরবীয় বাহিনীকে প্রতিরোধ করার চেষ্টাও কিন্তু সিন্ধুর রাজা দাহিরের মধ্যে লক্ষ্য করা যায়নি। এবং এও বলা হয় যে সিন্ধুর রাজা দাহির ছিলেন অলস, অকর্মণ্য, তার দূরদৃষ্টির অভাব ছিল। কারণ দেবল বন্দর যখন লুণ্ঠিত হচ্ছিল, আরবীয় সেনাদল যখন বিজয় উল্লাস করছিল, তখন তিনি আরামে আয়াসে ব্রাহ্মণাবাদে বসেছিলেন। এটা হয় তার অকর্মণ্যতার পরিচয়, না হয় ধরে নিতে হবে যে তিনি এ ব্যাপারে কিছু জানতেন না, যেটা তার গুপ্তচর ব্যবস্থার ব্যর্থতার পরিচয়। যাই হোক, যে সিন্ধু দেশে মোহাম্মদ বিন কাসেম খুব সহজেই যুদ্ধ জয় করেছিল এবং সিন্ধু দেশ দখল করেছিল, এবং পরবর্তী 300 বছর ধরে সিন্ধু দেশ এই আরবীয়দের দখলে ছিল। এই সিন্ধু দেশে আরবীয়দের শাসন ব্যবস্থা কেমন ছিল এবং 300 বছর ধরে শাসনের প্রভাব অর্থাৎ আরবদের সিন্ধু বিজয়ের ফলাফল কি হয়েছিল, এ সম্পর্কে আমরা আলাদা একটা ক্লাসে বিস্তৃত আলোচনা করব। আজকে এ পর্যন্তই থাক। থ্যাংক ইউ।